দেশব্যাপী তখন চলছে তুমুল আন্দোলন। সবাই আশাবাদী এবার হয়তো হাসিনাকে গদি থেকে নামানো যাবে, কিন্তু হাসিনা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চাননি। হাসিনা তার সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি চেয়েছিলেন লাগলে আন্দোলনকারীদের মধ্য থেকে ৫-৭ লাখ মানুষকে ফেলে দিয়ে হলেও ক্ষমতা টিকে থাকতে, কিন্তু শেষ পর্যন্ত তার খায়েশ পূরণ হয়নি। ৫ই আগস্ট রেহানা তার বোন হাসিনাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছিলেন। একটি গোপন সূত্র বলছে, হাসিনাকে দেশ ত্যাগের জন্য ফোর্স করায় বোনের ওপর রেগেও যান স্বৈরাচারী আওয়ামী লীগের সভাপতি হাসিনা। সব মিলে দেশ ছাড়ার আগ মুহূর্তে রেহানার সাথে কি ঘটেছিল হাসিনার। মূল ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তা কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। মেজর জেনারেল মোরশেদ প্রধানমন্ত্রী হাসিনাকে জানান, মানুষের ক্রোধ এখন তুঙ্গে, তাই তার আর গণভবনে থাকা নিরাপদ নয়। তিনি নিশ্চিত গোয়েন্দা তথ্য পেয়েছেন যে আন্দোলনকারীরা গণভবনে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করছে। একবার তারা হাসিনাকে বাগে পেলে তাকে হালুয়া বানিয়ে ফেলবে। তাই প্রধানমন্ত্রীর দ্রুত গণভবন ছেড়ে চলে যাওয়া উচিত। ক্যাবিনেট সেক্রেটারি, ডিজিএফআই, এনএসআই প্রধানরা, এসবি প্রধান এবং অন্যান্য পুলিশ, সেনা ও প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন। সকলের মুখেই উদ্বেগজনক খবর। সকলে প্রধানমন্ত্রীকে জানান আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে। সকাল পেরোনোর আগেই তারিক আহমেদ সিদ্দিকী পরিস্থিতি বুঝে নিয়ে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাহিরে চলে গেলে তিনি একটি তাৎক্ষণিক ব্যবস্থার কথা ভেবে ফেলেন। অবশ্য আগেই ভারত থেকে সংকেত পাঠানো হয়েছিল যে ভারত হাসিনাকে নিরাপদে চলে আসার ব্যবস্থা করবে। ২রা আগস্ট ২০২৪ ভারত হাসিনাকে বিপদ সংকেত বার্তা পাঠিয়েছিল। বলেছিল কোটা আন্দোলন হাতের বাহিরে চলে যাচ্ছে, কিন্তু বাহিরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে। সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত হাসিনাকে আশ্রয় দিতে তৈরি। পরদিন সোমবার সকালেই ভারতের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় পৌঁছেছিলেন। তাৎক্ষণিকভাবে হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। বাংলাদেশের সেনাপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং এনএসআই প্রধানকে বিষয়টি অবহিত করা হয়েছিল। এদিকে ৫ই আগস্ট দুপুরেই নৌ ও বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনাপ্রধান হাজির হন গণভবনে। অফিসের চেম্বারে হাসিনা তখন ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করছিলেন। ৩ প্রধান সেখানে ঢুকে প্রধানমন্ত্রীকে এক্ষুনি গণভবন ছাড়ার কথা বলেন। তারা জানান, তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। সেনাপ্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দ্রুত গণভবন ছাড়তে জোরাজুরি করতে থাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ে চারদিক থেকে বিক্ষোভকারীদের বিপুল সংখ্যায় জমায়েতের খবর আসতে থাকে। সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক, লেখক দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন শিরোনামে একটি বইয়ে ২০২৪ সালের ৪ ও ৫ই আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে। বইয়ের লেখকরা লিখেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান আবারও হাসিনাকে বলেন, সময় নষ্ট করার সুযোগ নেই, তাকে এক্ষুনি গণভবন ছাড়তে হবে। কিন্তু ওয়াকারের কথা মানতে নারাজ ছিল হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনই। ভিডিও কলে জয় তো ওয়াকারের মাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকিও দেন, কিন্তু ঠান্ডা মাথায় ওয়াকার বলেন, জয়, মাথা ঠান্ডা করো, এখন রাগ দেখানোর সময় নয়। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান, ভারতে উড়ে যাবার জন্য তেজগাঁও বিমান ঘাঁটি ও কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটিতে 2টি ট্রান্সপোর্ট বিমান তৈরি রয়েছে। ভারতের এভিয়েশন কর্তৃপক্ষ ইতিমধ্যেই হাসিনাকে নিয়ে বিমানের ভারতের আকাশে প্রবেশের অনুমতি দিয়ে রেখেছিল, কিন্তু তখন পর্যন্ত হাসিনা গণভবন ছাড়তে সম্মত ছিলেন না। ঘরের মধ্যে থাকা 3 বাহিনীর প্রধানরা ছাড়াও উপস্থিত অন্যরা তখন তার বোন রেহানাকে ধরেন হাসিনাকে রাজি করানোর জন্য। রেহানা 2রা আগস্ট থেকেই গণভবনে এসে থাকছিলেন। রেহানার বোঝানোর পরেও হাসিনা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গো ধরে থাকেন। তখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদকে আবারও ফোনে ধরা হয়। সজীব তার মাকে বলে, গণভবন ছেড়ে এক্ষুনি ভারতে উড়ে যাও। তখনও তিনি তা খারিজ করে দেন, কিন্তু ঘরের মধ্যে থাকা সকলের উদ্দেশ্যে বলেন, দেশ ছেড়ে যাবার চেয়ে মৃত্যু ভালো। এই দেশ আমার বাপ স্বাধীন করেছে, এই দেশ রাজাকারের বাচ্চাদের হাতে ছেড়ে দিতে পারবো না। এরপরে আসে ভারতের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন। হাসিনার সঙ্গে খুব সংক্ষিপ্ত কথোপকথন হয়। এরপর ওয়াকার বলেন, তিনি যদি গণভবন না ছাড়েন তাহলে যে শুধু নিজের জীবন বিপন্ন করবেন তাই নয়,
এখানে যারা রয়েছেন তাদের এবং তার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের জীবনও বিপন্ন হবে। ততক্ষণে খবর আসতে থাকে যে পথে হাসিনাকে উদ্ধার করে তেজগাঁও বিমান ঘাঁটিতে নেওয়া হবে সে বেগম রোকেয়া এভিনিউ দিয়ে এবং অন্যান্য পথ দিয়ে গণভবনের দিকে এগিয়ে আসছে জনতার স্রোত। তখনই পরিকল্পনা বদল করা হয়। বিমান বাহিনীর প্রধান সম্ভাব্য পরিস্থিতি বুঝে একটি MI-17 হেলিকপ্টারকে প্রস্তুত রেখেছিলেন। বেলা 2টার দিকে শেখ হাসিনা রাজি হন। বিক্ষোভকারীরা ততক্ষণে গণভবনের দিকে ধেয়ে আসতে শুরু করেছে, কিন্তু হাসিনা একটি ভাষণ রেকর্ড করতে চান। এখন এবং আর কখনোই সেটা সম্ভব নয় বলে জানানো হয় তাকে। বোন শেখ রেহানা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে অপেক্ষমান গাড়িতে তুলেছিল। জানা যায় এ সময় হাসিনা রেহানার হাত ঝাটকা মেরে সরিয়ে দেন। হেলিপ্যাডে নিয়ে যাবার জন্য গাড়িটি তৈরি করে রাখাই ছিল। ততক্ষণে প্রধানমন্ত্রীর কয়েকজন ব্যক্তিগত সহকারী তার জামাকাপড়, গোপন নথিপত্র ও ব্যক্তিগত কিছু জিনিসপত্র কয়েকটি সুটকেসে ভরে দেয়। গণভবনের হেলিপ্যাডে অপেক্ষমান MI-17 হেলিকপ্টারের পাইলটকে ইঞ্জিন চালু করতে বলা হয় দ্রুত উড্ডয়নের জন্য প্রস্তুত থাকতে। কয়েকজন সিকিউরিটি ফোর্সের সদস্যসহ হাসিনা ও রেহানা উঠে বসেন হেলিকপ্টারে। অবশেষে 2:23 নাগাদ গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড়ে যায়। 2:35 হেলিকপ্টারটি পৌঁছায় তেজগাঁও বিমান ঘাঁটিতে। সেখানে তখন প্রস্তুত একটি C-130 সুপার হারকিউলিক্স বিমান। ইঞ্জিন চালু করে রাখা ছিল। তেজগাঁওয়ে পৌঁছানো মাত্রই হাসিনা ও রেহানাকে তুলে দেওয়া হয় বিমানটিতে। 2:42 বিমানটি উড়ে যায়। 20 মিনিটে পশ্চিমবঙ্গের মালদহের উপর দিয়ে ভারতের আকাশ সীমায় প্রবেশ করে বিমানটির কোড ছিল AJAX 1431। বিমানটি উড্ডয়নের সময় এক পশলা বৃষ্টিও হয়েছিল। ভারতীয় লেখকরা লিখেছেন, ভারতের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান হাসিনা ও রেহানাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। সন্ধ্যা 6টা নাগাদ সেটি সেখানে পৌঁছেছিল। হাসিনাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা। ভাগ্যের জোরে হাসিনা দেশ ছেড়ে চলে যেতে পেরেছিলেন। সিকিউরিটি ফোর্সের সদস্যরাও বরাত জোরে বেঁচে গিয়েছিলেন। গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের 25 মিনিটের মধ্যে বিশাল জনতা গণভবনের গেট ভেঙে ভেতরে পৌঁছে গিয়েছিল। বাহিরে থাকা সেনা সদস্যরা কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করেননি। ভিতরে সিকিউরিটি ফোর্সের কাছে তখন ছিল প্রচুর অস্ত্রশস্ত্র। বিপদ বুঝে তারা সেগুলো গণভবনের পেছনের দিকে বেসমেন্টে একটি ভোল্টে সেসব ঢুকিয়ে তালা দিয়ে পেছনে গেট দিয়ে পালিয়ে সংসদ ভবনে চলে গিয়েছিল। আর তার ঠিক 5 মিনিট পরেই উন্মুক্ত জনতা গণভবনে ঢুকে ভাঙচুর ও বিজয় উদযাপন শুরু করেছিল। এইভাবেই যবনিকা পতন হয়েছিল শেখ হাসিনার 15 বছর 7 মাসের বিতর্কিত শাসনের। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এখনও সেখানেই আছেন তিনি। 14 নভেম্বর দেশটিতে শেখ হাসিনার অবস্থানের 1 বছর 100 দিন পূর্ণ হয়। এই দিনগুলো তার কেমন কাটল তা নিয়ে জনমনে প্রশ্ন আছে। শেখ হাসিনা যে ভারতে আছেন তা নিশ্চিত করলেও তিনি কোথায় এবং কিভাবে আছেন সে বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য প্রকাশ করেনি। তার অবস্থান সম্পর্কে তথ্য না থাকলেও তিনি ভারতে কী ধরনের নিরাপত্তা বা আতিথেয়তা পাচ্ছেন এবং চরম অস্বাভাবিক একটা পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কী করতে পারছেন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় হাসিনা কি আর পারবেন কখনো দেশে ফিরতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।